पश्चिम मेदिनीपुर पहुंचे सीपीएम के जनरल सेक्रेटरी मोहम्मद सलीम ने कहा कि वक्फ बोर्ड की संपत्ति को लेकर राजनीति एक सुनियोजित साजिश के तहत की जा रही है। वास्तव में देश और राज्य की आम जनता की कई जरूरी और बुनियादी समस्याओं से ध्यान हटाने के लिए ऐसा किया जाता है। उन्होंने टीएमसी को आड़े हाथों लेते हुए कहा कि बंगाल में वक्फ बोर्ड में ज्यादातर तृणमूल के लोग हैं जो लोग सिंडिकेट के धंधे में लिप्त हैं। टीएमसी पंचायत सदस्य से लेकर प्रधान, नगरपालिका के पार्षद से लेकर चेयरमैन, सांसद, विधायक सब मिलकर भ्रष्टाचार और लूट में शामिल हैं। केंद्र सरकार पर निशाना साधते हुए मोहम्मद सलीम ने कहा कि केंद्र सरकार भी वक्फ बिल को लेकर देश की जनता को बरगलाने का काम कर रही है। আমাদের জেলা কমিটির বৈঠক প্রত্যেক মাসেই হয়। জেলা কমিটির বৈঠক যে মাস 2 মাসে হয়। আমি বেশ কয়েকদিন পরে জেলা কমিটির বৈঠক গেলাম। মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনের ফলাফল নিয়ে কোন আলোচনা হচ্ছে? জেলা কমিটিতে আলোচনা হচ্ছে, তারপর তারা রিপোর্ট দেবে। আমরা যে 6টি কেন্দ্রে উপনির্বাচন হয়েছে সেখানকার জেলা কমিটি সেই বিধানসভা কেন্দ্রে যারা কাজ করেছে তাদের অভিজ্ঞতা জেলা কমিটি করে আমাদের কাছে পাঠাবে। আমরা ডিসেম্বর মাসের শেষে আমাদের রাজ্য কমিটি বৈঠক হয়েছে, সেখানে পর্যালোচনা করব। ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় জোর সওয়াল করেছেন। তিনি বলেছেন আইন হলে ওয়াকফ সম্পত্তি ধ্বংস হয়ে যাবে। হঠাৎ ওটা মনে পড়লো ওয়াকফ সম্পত্তি। পশ্চিমবঙ্গে ওয়াকফের সম্পত্তি তৃণমূল, ওয়াকফ বোর্ডের সদস্য এবং তার সঙ্গে দাঁড়িয়ে নানান রকমের যারা সিন্ডিকেট রাজ চালায়, প্রশাসন, পুরসভা, পঞ্চায়েত, এমএলএ, এমপি, তারা ধ্বংস করছে, লুট করছে। এটা আজকে কথা নয়। গত 13 বছর ধরে পশ্চিমবঙ্গের ওয়াকফ সম্পত্তি লুট বন্ধ করা, ওয়াকফের আয় বাড়ানো, ওয়াকফের সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা এবং দুর্নীতি মুক্ত প্রশাসন দেওয়ার ব্যাপারে রাজ্য সরকার কি করেছে। আবার কেন্দ্রীয় সরকারও হঠাৎ বলছে ওয়াকফ আইন পাল্টাবো বলে একটা ড্রাফট নিয়ে এসে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করেছে। এটাই ভাওতা। আজকে আমাদের দেশের সামনে সবচেয়ে প্রথম সমস্যা কি? ওয়াকফ। শিক্ষা চৌপাট হচ্ছে, স্বাস্থ্য চৌপাট হচ্ছে, মানুষের নিরাপত্তা যাচ্ছে, হানাহানি হচ্ছে, প্রতিদিন খুনোখুনি হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, কৃষকের সমস্যা, ফসলের দাম পাচ্ছে না, বেকার ছেলেরা কাজ পাচ্ছে না। তাহলে এখান থেকে সরিয়ে কেন করা হচ্ছে? তুমি এখানে যারা বসে আছো তোমরা কজন এর মধ্যে ওয়াকফের সম্পত্তি নিয়ে হচ্ছে তোমার গিয়ে হয় তার থেকে লাভ নিয়েছো বা লাভ পেতে পারো বা ক্ষতি হয়েছে তোমার বা ক্ষতি হতে পারে বলে মনে করছো? কজন এর আগে ওয়াকফ আইনটা কি, কেন ওয়াকফ হয়েছে এই নিয়ে কথা জানে আমাদের দেশে? মুখ্যমন্ত্রী জানেন, মমতা জানেন, সংখ্যালঘু দপ্তরে তিনি মন্ত্রী হয়েছেন। বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবিতে মামলা হয়েছে। আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই শুনানিতে মন্তব্য করেছে বাংলাদেশ হাইকোর্ট এবং সরকারের সতর্ক থাকা উচিত। বাংলাদেশ হাইকোর্টের পর্যবেক্ষণ। কি বলবো বাংলাদেশ হাইকোর্টের ব্যাপারে? এখানে যখন কোনো হয় তুমি বলো বিচারাধীন ব্যাপারে বলতে নেই, আর অন্য দেশে বলে বিচারাধীন বলতে হবে। এইটুকু আমরা জানি, বাংলাদেশে যা ঘটছে তাতে আমরা কেউই খুশি নই। আমরা প্রথম থেকে বলছিলাম যে ধর্মের সঙ্গে যদি রাজনীতি মেশানো হয়, এটা বাংলাদেশে হোক, পাকিস্তানে হোক, আফগানিস্তানে হোক, ভারতে হোক, তাহলে ধর্মের মোহ যারা এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে। আজকে বাংলাদেশ তার উদাহরণ, গত 30 বছর ধরে আফগানিস্তান তার উদাহরণ হয়েছে। আমরা রোহিঙ্গিয়া আক্রমণ দেখেছি। আর যখন এই ধরনের ধর্ম নিয়ে আকানো করে, এটাকে বলে সাংখ্যাধিক্যবাদ, যে যেখানে বেশি সংখ্যায় আছে তার আধিপত্য তৈরি হবে। এটাকে বলে মেজরিটেরিয়ানিজম। তাহলে পাকিস্তানে মুসলমান বেশি আছে, তাহলে সেখানে ইসলাম খাতরে মে হ্যায় বলে তারপর হচ্ছে তোমার কি মুসলমানদের এক কাটটা করে নিলে সেখানে যে তপশিলি আছে, আদিবাসী আছে, খ্রিস্টান আছে, যে শিখ আছে, যে হিন্দু আছে, তারপর আক্রমণ হবে। বাংলাদেশে এখন তাই হচ্ছে। তাহলে আমরা কি চাই? একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে শান্তি এবং সম্প্রীতি হবে। আমাদের রাজ্য যারা গণতন্ত্র এবং ধর্মপ্রথাকে শেষ করতে চাইছে এবং হিন্দু মেজরিটি আছে বলে, হিন্দু খাতরে মে হ্যায় বলে হঠাৎ করে হিন্দু জাগরণ করার চেষ্টা করছে, আসলে তার আধিপত্যবাদ হচ্ছে। মিড ডে মিলে মাত্র 90 পয়সা বরাদ্দ বেড়েছে। এই যে স্কিম, প্রথমত এটা বুঝে নিতে হবে বামপন্থীরা দীর্ঘদিন এর জন্য লড়াই করেছে, কারণ ক্ষুধার্ত শিশুরা, গরিব মানুষের ছেলেমেয়েরা স্কুলে যেত না। এখন যেমন আবার যে অবস্থা করছে গোটা দেশে,
তার জন্য গরিব মানুষের ঘরের ছেলেমেয়েরা যখন যাবে, যদি আট পেটা বা না খেয়ে যায় তাহলে পড়াশোনায় মন দেবে না। আমরা লড়াই করেছি, মিড ডে মিল চালু করেছি, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এগুলো চালু করা হয়। এখন মিড ডে মিলের চাল চুরি হয়, বিজেপি বলে ডিম দেওয়া হবে না কারণ ওটা আমিষ, আর সে নিজেরা খাচ্ছে মুরগি মাংস। আর এখানে দাঁড়িয়ে ভোটের সময় বলে সয়াবিন দেবো, আর তারপরে আবার হচ্ছে তোমার কি ছেলে মেয়েদেরকে আটকেটা খাওয়ানো হয়, আর সে খাবার চুরি হচ্ছে। এই যে 15 পয়সার তামাশা, জিনিসপত্রের দাম কি, শাক সবজির দাম কি, ডিমের দাম কি। যখন মিটিং হয় এখানে ডিএমএ অফিসে হোক, মমতা ব্যানার্জির প্রশাসনিক বৈঠক হোক, আর মন্ত্রিসভার বৈঠক হোক, আর যখন দলীয় বৈঠক হয়, তখন দাঁড়িয়ে যে খাওয়া দাওয়া হয়, যে মেনু হয়, তোমরা মাঝে মাঝে লেখো অমিত শাহ যখন আদিবাসীর বাড়িতে এসে যখন খায়, যেরকম দেখানোর মতোই হোক, বা মমতা যেরকম ভোজন দেয় বুদ্ধিজীবীদের মিটিং করে যে মেনু তোমরা ছাপো, আর তার সঙ্গে মিড ডে মিল, তাহলে কি আসলে যে গরিবের ঘরের ছেলে মেয়েদেরকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। শিক্ষা না দিয়ে, স্কুল বন্ধ করে দিয়ে, মিড ডে মিল খাবার হোক, বই হোক, খাতা হোক, পরীক্ষা হোক, সব ব্যাপারে দুর্নীতি। এলাকায় যান আমি না দুর্নীতির কথা বললাম, তো অসুবিধার কথা মনে বলবো কেন? এলাকায় যান না মস্তানি করেন, রাজ্য বিজেপি নেতাদের এইভাবে ধমক দিয়েছে সুনীল বংশল, তাদের মেম্বারশিপ প্রক্রিয়া ঠিকঠাক চলছে না বলে। আচ্ছা, বাংলার রাজনীতির কি দুরবস্থা বলো তো। তুমি তার আগে জানতে সুনীল বনসালকে? কোন বনসালকে জানতে? এরা বাংলার যে সংস্কৃতি, যে শিল্প ভাবনা, যে রাজনৈতিক ভাবনা, যে রাজনৈতিক ইতিহাস পরিচয়, এসবটাকে ছাড়ে বংশে নির্বংশ করেছে। তারপরে বনসালের মতো লোকেদের, কিছুদিন আগে এরকম বিজয়বর্গী ছিল না, তাহলে তারা এসে এখানে ধমকাচ্ছে। ওই থ্রেড কালচার, ভেতরে হোক বা বাইরে হোক। তাহলে আমাদের নিজস্ব যে চিন্তা, চেতনা, বুদ্ধি, এগুলো আমরা জমা দিয়েছি অন্যের কাছে। এটা বাঙালি না, এটা বাংলা সংস্কৃতি না। আগে বলা হতো বাংলা যা ভাবে ভারত তাই ভাবে, পরে। আর এখন বলা হচ্ছে বাকিরা এসে এখানে শিখিয়ে দেবে বাংলায় কি করতে হবে। আর আমি কোনো জাতিবাদী কথা বলি না, কিন্তু কেউ কেউ এখানে এই পক্ষ ওই পক্ষ বলে লড়াই করে, তামাশা দেখায়, কিন্তু আদতে আমাদের ভাবনা, স্বাধীন সক্রিয়তা নষ্ট হচ্ছে। শুভেন্দু অধিকারী আজকে এক্সাম্পল একটা প্রচার দিয়েছেন যে তৃণমূলকে যে মামাটি মানুষের ম্যানশন বলা হয়, কিন্তু যেভাবে হাই রাইজ বা পার্টি অফিস উঠছে, প্রাইভেট জেট হচ্ছে, এই বিষয়টা কিন্তু খোঁচা দিয়েছেন। কত বছরের বুদ্ধি কার জানো? 80 বছরের বুদ্ধি। ঠিক আছে, ধন্যবাদ। আমি বলবো না, পেশা ধরে আমি বলবো না এখন।